12টা বছর মানে একটা যুগ পেরোলো কন্যাশ্রী দিবস। আর এই কন্যাশ্রী দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে কথা বললেন, অর্থাৎ এই কন্যাশ্রী অনুষ্ঠান যেখানে সংবর্ধনা, যেখানে বক্তব্য পেশ, যেখানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্ব সবাই উপস্থিত রয়েছেন, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে একটি বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একাধিক বক্তব্য উনি রেখেছেন, কিছু রাজনৈতিক বক্তব্য তো ডেফিনেটলি ছিল, কিন্তু তার মধ্যে যে বক্তব্য উনি রাখলেন খুব তাৎপর্যপূর্ণভাবে, সেই বক্তব্যে উঠে এলো সাম্প্রতিক সবথেকে বেশি চর্চার বিষয়, বিতর্কের বিষয়। হ্যাঁ, সেই অনুপ্রবেশ, সেই নাগরিকত্ব, সেই বৈধ নাগরিকত্ব, এই সমস্ত প্রসঙ্গ ঠাঁই পেল মুখ্যমন্ত্রীর বক্তব্যে। কি বলছেন উনি? যারা এক কাপড়ে সব কিছু ছেড়ে চলে এসেছিল তারা নাগরিক হিসেবে গণ্য হয়েছে, যারা দেশের নাগরিক নয় তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কেন প্রাসঙ্গিক, কোথায় প্রাসঙ্গিক, সেগুলো নিয়েই কথা বলবো। ডেফিনেটলি সেটা নিয়ে আলোচনা হবে, চর্চা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যখন এই অনুপ্রবেশ ইস্যুতে তোলপাড় গোটা দেশ, যখন বারবার অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, কেন্দ্রের সরকার এই রাজ্যের সরকারকে তোপ দাগছে, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট প্রাসঙ্গিক। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, যারা নাগরিক নয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বাংলার বাসিন্দাদের ভিন রাজ্যে হেনস্থা, এর মধ্যেই অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। আমরা সব ভাষাকে সম্মান করলে বাংলাকে কেন সম্মান নয়, প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী কি বলেছেন আজকে শুনবো। কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আপনাদের শোনালাম। বিপ্লব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিপ্লবের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। বিপ্লব, জানবো তোমার কাছ থেকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই বক্তব্য, যেখানে উনি একদম স্পষ্টভাবে এই কথা বলছেন যে যারা দেশের নাগরিক নয় তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। কি ব্যাখ্যা এর, কিভাবে দেখা হচ্ছে এই বিষয়টিকে? একদমই, দেখো, আজ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে কন্যাশ্রী প্রকল্প, সেই কন্যাশ্রী প্রকল্পের আজ ছিল দ্বাদশতম যে বছর, অর্থাৎ এই বছরটাকে ঘটা করে উদযাপন করা হলো ধনধান্যে অডিটোরিয়ামে, এবং সেখান থেকেই কার্যত বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এবং সেই বার্তা বেশ কিছুদিন ধরেই তিনি দিয়ে আসছেন। বিশেষ করে যখন ভিন রাজ্যে বাংলা মানুষরা যখন অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া পদক্ষেপ নিচ্ছেন যে ভিন রাজ্যে যাতে অত্যাচারিত নিপীড়িত না হয় বাঙালি, তার জন্য বারবার সরব হচ্ছেন। এবং আমরা দেখেছি সংসদেও সরব হয়েছেন এবং তিনি পথ হেঁটেছেন। শুধুমাত্র বাংলা ভাষাদের অত্যাচার না, এসআইআর ইস্যু সবচেয়ে বড় ইস্যু, সেই এসআইআর নিয়েও কিন্তু আজ মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা ইঙ্গিত পাওয়া গেল। মুখ্যমন্ত্রী চাইছেন না যে এসআইআর হোক, সেটা কিন্তু একদম মুখ্যমন্ত্রী বলছেন যে এসআইআর হোক, তবে ন্যায্য কোনো ভোটার যেন বাদ না যায়। এটা কথা কিন্তু বারবার বলেছেন যে একটাও যেন ন্যায্য ভোটার যারা সেই ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। আজও সেই বার্তায় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার ভাবে বললেন যারা ওপার বাংলা থেকে সব ছেড়ে চলে এসেছে এক কাপড়ে, তারা এই দেশের নাগরিক, তারা যেন বাদ না যায়। পাশাপাশি তিনি এটাও উল্লেখ করে দিয়েছেন যারা দেশের নাগরিক না, যারা ফরেনার, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। সেটা আমার বিষয় না, সেক্ষেত্রে ব্যবস্থা নিতেই পারে। অর্থাৎ মুখ্যমন্ত্রী বারবার করে যে তার অবস্থান
সেই অবস্থান কিন্তু আজও দেখলাম অনড় রয়েছে, সেই অবস্থান থেকে তিনি সরেননি। তিনি বারবার বলছেন যে ন্যায্য ভোটার যারা, ভোটার তালিকা ন্যায্য ভোটারের একটাও যেন নাম না বাদ যায়। এবং বিশেষ করে আজকেও তিনি সেই বার্তা দিয়েছেন যে দেশের নাগরিক যারা না, অর্থাৎ যারা ফরেনার বা ভিন্ন দেশ থেকে এসেছে, তাদেরকে বাদ দিলেও কোনো আপত্তি নেই, এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি কার্যত উল্লেখ করেছেন যে বাংলার ভূমিকা স্বাধীনতা আন্দোলনে, এবং যেখানে হাজার হাজার, এখানে একটু বিরত করব তোমাকে, একটু বিরত করব, সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গাটায় যেটা বিপ্লব বলার চেষ্টা করছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই প্রসঙ্গ তুলেছেন যে আমি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? স্বামীজি রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন? আজকে যে প্রশ্ন তুলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি বলেছেন শুনবো। সবকিছু ফেলে দিয়ে অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? নজরুল কোন ভাষায় কথা বলতেন? স্বামীজি কোন ভাষায় কথা বলতেন? রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন? আমাদের পার্লামেন্টের দুটো গান হয়, একটা ন্যাশনাল অ্যানথেম কে লিখেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ। আর একটা ন্যাশনাল সং কে গিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বন্দে মাতরম। জয় হিন্দ স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোসের। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর জয় বাংলা আমরা বলি তার কারণ বাংলা জয়ী হোক, বাংলা বিশ্ব বাংলা হোক। সেই বিপ্লব, এটা খুব স্পষ্ট হয়েছে বিগত বেশ কিছু কর্মী সভা হোক, জনসভা হোক, পদযাত্রা হোক, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন যে জেলায় যখনই যাবেন, যে কর্মসূচিতে যখনই যাবেন, তখনই তার বক্তব্যের অধিকাংশ টাই জুড়ে থাকবে বাংলা ভাষা, এর সম্মান, এর ঐতিহ্য, এর সংস্কৃতি, এর কৃষ্টি, এই সমস্ত কিছু। আজকে যখন এক যুগ পূর্ণ হলো কন্যাশ্রী দিবসের, তখনও এই মঞ্চেও এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পেশ করা, আলাদা কোনো তাৎপর্য রয়েছে কি? আমরা দেখেছি যে সংসদ অধিবেশন, সেই সংসদ অধিবেশনে বাংলাতেই কিন্তু ভাষণ দিয়েছেন বা বক্তব্য রেখেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার উপরেই বেশি জোর দিচ্ছেন এবং তিনি চাইছেন যে সর্বত্র যেন এই বাংলা ভাষায় মানুষ কথা বলে, বাংলা ভাষায় যাতে সোচ্চার হয়, বাংলা ভাষাতেই যাতে সবকিছু করতে পারে, সেটা কিন্তু বারবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু শুধু বলা না, এবং একটা কথা আছে যে আপনি আচরণ ধর্ম অপরে শেখাও, মানে এই যে সেই শ্লোকটাকেই বাস্তবায়িত করছেন তিনি। আগে তিনি দলের যে সাংসদ তাদেরকে পার্লামেন্টে বাংলা ভাষায় বক্তব্য রাখিয়েছেন, এবং তিনি অন্যান্য ক্ষেত্রেও তিনি চাইছেন যে বাংলা ভাষাতেই যাতে তার দলের যে প্রতিনিধিরা আছে তারা যাতে বক্তব্য রাখেন, সোচ্চার হয়। এবং আমরা আজ দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন নাসা থেকে ভাষা, সর্বত্রই বাংলা, এবং দেশের সেরা বাংলা, বিশ্ব সেরা বাংলা, এই কথাটা উল্লেখ করেছেন। এবং তিনি পাশে এটা বলেছেন যে সংকীর্ণতা জায়গা নেই, সংকীর্ণতা রাখবেন না, বিভেদ নয়, ভেদাভেদ নয়, মেয়েরাই বলতে পারে যে ইউনাইটেড তারা হতে পারে একসাথে। আমি একটু বিরত করি, বিপ্লব তোমাকে সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন। ঝন্টুদা, আজকে এক যুগ পূর্ণ হলো বলা যায় কন্যাশ্রী দিবসের, এবং এই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা দেশের নাগরিক নয় তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে যখন গোটা দেশ জুড়ে বিতর্ক চলছে বেশ কিছু ইস্যুতে, এবং তার মধ্যে এই অনুপ্রবেশ ইস্যু অন্যতম, কিভাবে দেখছেন? হ্যালো, শোনা যাচ্ছে ঝন্টুদা? হ্যাঁ শুনতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে যারা দেশের নাগরিক নয় তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কিভাবে দেখছেন আজকের প্রেক্ষাপটে? আমি বলছি, দেখুন, আমি আজকের প্রেক্ষিতে বলছি, তার মানে মমতা ব্যানার্জি কি কোথাও পিছন দিকে আসতে লাগলেন? অর্থাৎ এতদিন পর্যন্ত তিনি বলতেন ভোটার লিস্টে কারো নাম বাতিল করা যাবে না, আপনি যদি আর্কাইভ চেক করেন, অর্থাৎ এই কথাটা কোথাও উনি বলেননি যে অবৈধ বৈধ ভোটারের নাম কাটা যাবে না, বলতেন কোনো ভোটারের নাম, অর্থাৎ যে ভোটার লিস্টে লাভলি খাতুন, সাতরাটিদের মতন বাংলাদেশি আইডেন্টিফাইড বাংলাদেশিদের ভোটার লিস্টের নাম আছে, তারা ভোট দিয়েছেন 2 জায়গায় 3 জায়গায়, তাদের নামও তিনি রাখার পক্ষে সওয়াল করেছেন প্রকাশ্যে। আজকে তিনি বলছেন বাংলাদেশি অবৈধ নাগরিকদের
আপনি বাদ দিন, এই যে নরম হওয়া, সুর নরম করা, নিচু করা, এটা কি নির্বাচন কমিশনের রণংদেহী যে রূপ, এবং তার পক্ষে দাঁড়িয়ে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের যে তার সপক্ষে একটার পর একটা আইনি সহযোগিতা দেওয়া, বার্তা দেওয়া, সেক্ষেত্রে কি মমতা ব্যানার্জি বুঝলেন নাকি আইসোলেট হতে চাইছিলেন? কারণ বামেরাও কিন্তু অবৈধ অনুপ্রবেশের পোস্টে তার পাশে ছিল না, কংগ্রেসও নেই। এটা দ্বিতীয়, তিনি খুব ইন্টারেস্টিং একটা কথা বললেন, একটা অর্থাৎ একই অঙ্গের দুটো রূপ, যে বাংলাভাষী বাংলায় কথা বললে বিভিন্ন রাজ্য, বিশেষ করে তিনি বিজেপি শাসিত রাজ্যের কথা বললেন। উদাহরণটা হচ্ছে বিজেপি শুধু নয়, ইন্ডি জোটের একাধিক রাজ্যে বাঙালির হেনস্থা হচ্ছে। তার মানে এটা প্রশ্ন হলো, এটা পলিটিক্যাল হেনস্থা নয়, হেনস্থাটা হচ্ছে বাঙালিতে এত বছর ধরে ৬৬ লক্ষ বাঙালি বিভিন্ন রাজ্যে কাজ করে, কোথাও হেনস্থার কথা শুনেছেন? কারো হয়নি। বাংলাদেশের অভ্যুত্থান, যে সাময়িক পরিস্থিতি, তারপরে যে পাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা শুধু অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য ভারতে আশ্রয় নিচ্ছে অবৈধভাবে, এবং যে কায়দায় পশ্চিমবঙ্গের শাসক দলের নেতারা ৫,০০০-৬,০০০ টাকার বিনিময়ে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জব কার্ড সবকিছু তাদেরকে ইজি অ্যাভেলেবেল করে দিচ্ছে, ডোমিসাইল সার্টিফিকেট অ্যাভেলেবেল করছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। এমনকি ক্লিন কেরালা প্রজেক্টে বামেরা কেরালার থেকে ভুড়ি বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধ পশ্চিমবঙ্গ থেকে ইস্যু হওয়া সার্টিফিকেটধারীদের বের করেছে। এর ফলে ভারতবর্ষের বিভিন্ন একটা বার্তা গেছে, ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে হাফ অবৈধ জাল সার্টিফিকেটে। এর মাধ্যমে বাংলাভাষী বাংলাদেশিরা ঢুকছে। ওরা কিন্তু এটাকে গ্রস আইডেন্টিফাই করতে পারেনি, পারার কথাও নয়। ফলে এতদিন যে বাঙালিরা বিভিন্ন রাজ্যে সম্মানের সাথে এই পরিযায়ী শ্রমিকের কাজটা করতো ৬৬ লক্ষ, তাহলে তারা কি করে আজকে বাংলা ভাষার বিরোধী হয়ে গেল সেসব রাজ্য? এটা তো মেনে যাবে না। আসলে মুখ্যমন্ত্রী সব জেনে বুঝেও বাঙালির অস্মিতাকে তা দিচ্ছেন সামনের নির্বাচনে। এই বাঙালি অস্মিতা বা বাংলা ভাষার প্রতি যে বঞ্চনার একটা নতুন ইমেজ তৈরি করলেন, নোটিফাই ইমেজ, তাতে তিনি কিন্তু ধুয়ে মুছে তার বিপক্ষে বাঙালিদের গোড়া কেটে আগায় জল ঢালার যে রীতিমত বিরোধীদের অভিযোগ, চাকরি চুরি, বিভিন্ন দুর্নীতি, সেটা তিনি কিন্তু সাময়িক অক্সিজেন পেতে চলেছে ২৬-এর নির্বাচনে। এই অস্মিতা বা বাঙালি আবেগ, বাংলা ভাষার আবেগ, এটা তিনি এর আগেও ইস্যু করেছিলেন। ২৪-এর নির্বাচনে সাফল্য পেয়েছিল কিনা সেই প্রশ্ন হচ্ছে না, বড় প্রশ্ন হচ্ছে এবার তিনি যে ইস্যুটাকে ইস্যু করে সারফেসে আনছেন, তাতে অনেক ইস্যুগুলো নন ইস্যু হয়ে সারফেসের তলে চলে যাচ্ছে। বাঙালি আবেগটাকে তিনি মানে বাঙালি আবেগে একটা ধারালো অস্ত্র আকারে ব্যবহার করে তিনি একাধারে তার বিরুদ্ধে যে দুর্নীতি বা অন্যান্য যে ব্যর্থতা সেগুলোকে কাটতে চাইছেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। বিপ্লব রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলছিলাম। বিপ্লব, ঝন্টুদা যে ব্যাখ্যা দিচ্ছেন তার ব্যক্তিগত মত, এটা আমরা ধরে নিচ্ছি, কিন্তু এই বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগানেই কোথাও একটা এর শিকড়টা প্রথিত কোথায় করে দিয়েছিলেন এর আগের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে যখন বাংলা নিয়ে কথা হচ্ছে, বাঙালি নিয়ে কথা হচ্ছে, আমি আবার বলবো শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য ইত্যাদি নিয়ে কথা হচ্ছে, তখন এই যে ঝন্টুদা বলছেন না যে দুর্নীতি বা অন্যান্য ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য এইটাকে এতটা প্রচারের আলোতে নিয়ে আসা হচ্ছে, এটা তো বিতর্কের জায়গা। এটা নিয়ে আলাদা করে অন্য কোনো দিন কথা হতে পারে, তর্ক হতে পারে, কিন্তু আমি তারপরেও জানতে চাইবো ২৯৪টা কেন্দ্রে লড়ার মতো মুখ বা নাম এক্ষুনি যদি বলা হয় বাম বা কংগ্রেস দিতে পারবে? বিজেপির সেই জায়গাটা আছে কি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের আছে? ঠিক আজকের দিনে দাঁড়িয়ে আছে কি? একদমই। দেখো, ২০২১-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বাঙালি অস্মিতা বা বাংলা ভাষাকে নিয়ে কিন্তু এই নির্বাচনে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাপ্টেন ছিল বাংলা নিজের মেয়েকে চায়, সেটা কিন্তু সাকসেস হয়েছে। বাঙালির সেন্টিমেন্ট, বাংলা সেন্টিমেন্ট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব থেকে আগে, এবং তিনি সেটাকেই সামনে রাখতে চান। এবং আমরা দেখছি ২০২৬-এর নির্বাচনের আগে আবারও সেই বাংলা ভাষাকে নিয়ে তিনি সরব হয়েছেন, এবং তিনি এই এখন যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনে সোচ্চার হয়েছেন। এবং এটাকে কেন্দ্র করে তোমাকে বলি যে সেগুলো মেঘ দেখতে শুরু করেছে বিজেপি, সিপিএম বা রাজনৈতিক দলগুলো। তারা ২১-এর যে রেজাল্ট, সেই রেজাল্টের প্রতিফলন ২৬-এ হতে পারে এমনটাই কিন্তু ভাবছে। অর্থাৎ রাজনৈতিক মহল মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতা এবং বাংলা ভাষা আন্দোলন নিয়ে যে সোচ্চার হচ্ছে, সেক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হতে পারে।
এবং এটা কিন্তু শুধুমাত্র বিজেপি না, বিজেপি, সিপিএম, কংগ্রেস বিরোধী দলগুলো কিন্তু একযোগে তারা চাইছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন নিয়ে পথে এভাবে নামুক। কারণ হচ্ছে যে সামনে 26 নির্বাচনে এই বাংলা অস্মিতা কিন্তু বড় করে দেখা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই আখেরে যে ভোট ব্যাংকের সুবিধা, সেই সুবিধায় ঘর তুলতে পারেন এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এক্ষেত্রে তোমাকে বলি যে রাজনৈতিক, তুমি যেটা বললে যে রাজনৈতিক ভাবে কতটা তাৎপর্যপূর্ণ, এবং সে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই আন্দোলনের যে প্রেক্ষাপট, সেটা আরেকটা বিষয় এখানে একটু জানতে চাইবো তোমার কাছে। এই যে বক্তব্যটা আমি আবার একবার একটু কোট করতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, যেখানে উনি বলছেন যে তারা নাগরিক হিসেবে গণ্য হচ্ছে যারা এক কাপড়ে চলে এসছে, আর যারা দেশের নাগরিক নয় তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। এই যে যারা দেশের নাগরিক নয় তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত, একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন, তার পাশাপাশি কিছুদিন আগে যে জমি দেওয়া নিয়ে একটা বিতর্ক চলছিল, বাংলাদেশ বর্ডার একটা বড় অংশ এই রাজ্য শেয়ার করে, সেখানে জমি দেওয়া নিয়ে একটা বিতর্ক চলছিল, তাতেও কিছুটা সম্মতির জায়গা তৈরি হয়েছে এবং কিছুটা জমি রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করার বার্তা, এখন বিজেপি কি এই জায়গায় আক্রমণ করার কোনো রকম সূত্র বলো, কোনো রকম জায়গা কি আর থাকবে বিজেপির? ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে আপোষ করার অভিযোগ, মারাত্মক অভিযোগ বিজেপি তুলেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে, সেই জায়গাটা কি বিজেপির ভোতা হয়ে গেল না? একদমই। দেখো, তোমাকে যেটা বলি সেটা হচ্ছে যে এই যে বিএসএফ এর যে জায়গা, 50 কিলোমিটার মধ্যে যে বিএসএফ জায়গা দেওয়ার বিষয়, এবং সেটা নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল এবং কেন্দ্রের সঙ্গে একটা সংঘাতের আবহাওয়া তৈরি হয়েছিল রাজ্য সরকারের। কিন্তু রাজ্য সরকার সেই জমি, বিপ্লব আমি একটু বিরত করি তোমাকে, সঙ্গে থাকো। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল দা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথা বলছেন যে যারা দেশের নাগরিক নয় তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত, কিভাবে দেখছেন এই মন্তব্যকে? এখন ধীরে ধীরে একটা করে পেছনে আসছে, যখন দেখছে আর কোনোভাবেই এই ভুয়া ভোটারকে ভোটার তালিকায় রাখা যাবে না, এখন তো দায় ঝেড়ে ফেলতে হবে। এখন এই দায়ের ওদের নয়, এটা প্রমাণ করার জন্য এখন আস্তে আস্তে এক পা পেছনে আসতে থাকবে, আর তারপরে যাকে পাবে তার ঘাড়ে দায়টা চাপিয়ে দিয়ে নিজেরা নির্দোষ থাকবে। এটাই ওনাদের শুরু থেকে পলিসি আছে, এবং আমি মনে করি যে ভোট চোরদের চিহ্নিতকরণ করা গেছে, ভোট চোরেরা ধরা পড়েছে, ভোট চোরেরা নানাভাবে প্রাদেশিকতা, ভাষা সবকিছু করে এখন ওরা ক্লান্ত হয়ে গেছে। এখন বিদেশিদের হাতাতে পারলে হাতান, এই কথাও স্বীকার করছে। অনেক ধন্যবাদ রাহুল দা। রাহুল সিনহা বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন।